কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখবো ফ্লুইড ডাইনামিক্স এর হাইড্রোডাইনামিক্স পার্টটা নিয়ে। আমরা এর আগে ফ্লুইড ডাইনামিক্স এর কাইনেমেটিক্স পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম এর আগের টপিকে। তো আজকে হাইড্রোডাইনামিক্স এর মধ্যে কি কি থাকবে সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি ইন এ ফ্লোয়িং ফ্লুইড, অর্থাৎ একটা একটা প্রবাহিত লিকুইডের মধ্যে, ঠিক আছে, কি পরিমাণ কি কি এনার্জি কাজ করে ওই এনার্জি গুলো নিয়ে আলোচনা করব। বার্নৌলি ইকুয়েশনস এন্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ বার্নৌলি ইকুয়েশন এবং এটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এনার্জি লাইন, হাইড্রোলিক রেট লাইন নিয়ে জানবো। এনার্জি ইকুয়েশনস ডেভেলপ করব, আর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা কি করব, সলভ করব, ঠিক আছে। তো আজকের এই হাইড্রোডাইনামিক্স পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো প্রথমে আমরা দেখবো ফর্মস অফ এনার্জি। এনার্জির কত প্রকার? এনার্জি টোটাল 4 প্রকার। একটা হচ্ছে কাইনেটিক, পটেনশিয়াল, প্রেসার, আর একটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারনাল। সো কাইনেটিক এনার্জি জিনিসটা হচ্ছে কি, যখন কোনো একটা বডি এনার্জি ডিউ টু মোশন অফ এ বডি অফ আ মাস এন্ড when moving with velocity v possesses kinetic energy, অর্থাৎ কোনো একটা বডি যেটার মাস m সেটা যদি একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে এবং সেটা যদি ভেলোসিটি v প্রাপ্ত হয়, তখন সেটার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার, অর্থাৎ যেটাকে আমরা গতিশক্তি বলি। পটেনশিয়াল এনার্জি কি? এনার্জি ডিউ টু এলিভেশন অফ আ বডি অ্যাবভ আরবিট্রারি ডেটাম, অর্থাৎ কোনো একটা ডেটামের সাপেক্ষে কোনো একটা হাইটে যদি কোনো একটা বস্তু চলে যায়, তখন সেটার জন্য যে এনার্জিটা ডেভেলপ হয় হাইটের কারণে, সেটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ যেটাকে আমরা স্থিতিশক্তি বলি। আর এটার মান হচ্ছে mgz। সো আমাদেরকে মনে রাখতে হবে কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে কি mgz। এরপর দেখো আমরা প্রেসার এনার্জি কি। এনার্জি ডিউ টু প্রেসার অ্যাবভ ডেটাম, মোস্ট ইউজুয়ালি ইটস প্রেসার অ্যাবভ অ্যাটমসফিয়ারিক, অর্থাৎ প্রেসারের কারণে যে এনার্জিটা ডেভেলপ হয় সেটাকে কি বলা হচ্ছে কি, প্রেসার এনার্জি। এটা অ্যাটমসফিয়ারের কারণে হয়ে থাকে। আর এটার মান হচ্ছে গামা এইচ। আমরা অলরেডি শিখে এসেছি যে প্রেসার ইকুয়াল টু হোয়াট, গামা এইচ। তিন ধরনের এনার্জি দেখলাম, এখন দেখবে ইন্টারনাল এনার্জি কি। It is the energy that is associated with the molecular or internal state of matter, which may be stored in many forms including thermal, nuclear, chemical and electrostatic, অর্থাৎ এটা অভ্যন্তরীণ যে এনার্জির কারণে, অভ্যন্তরীণ মলিকিউলের কারণে, অভ্যন্তরীণ স্টেট অফ ম্যাটারের কারণে যে এনার্জিটা ডেভেলপ হয় কোনো একটা বস্তুতে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। অর্থাৎ সেটা বিভিন্ন ফর্মে হইতে পারে, যেমন থার্মাল হইতে পারে, নিউক্লিয়ার হইতে পারে, কেমিক্যাল হইতে পারে, অথবা ইলেকট্রোস্ট্যাটিক কারণে হইতে পারে। সো থার্মাল কারণে যদি কোনো একটা বস্তুতে ইন্টারনাল এনার্জি ডেভেলপ হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। সো এই হইতেছে আমাদের 4টা ফর্ম এনার্জির জন্য, এগুলো আমরা জেনে নিলাম। এখন দেখবে হেড কি। হেড মানে উচ্চতা। হেড মানে বাংলা যেটা বলে হেড উচ্চতা, কিন্তু এখানে আমাদের ভাষায়, ফ্লুইড মেকানিক্স এর ভাষায় হেড গুলো দেখতে হবে কত প্রকার। এনার্জি পার ইউনিট ওয়াইড ইজ কল্ড হেড, অর্থাৎ প্রতি ইউনিট ওয়াইডে এনার্জিকে বলা হচ্ছে হেড। অর্থাৎ উপরে এনার্জি, নিচে হচ্ছে ওয়াইড, তাহলে এনার্জি বাই ওয়াইড হচ্ছে কি হেড। তাহলে তিন ধরনের হেড এখন দেখবো, এবং কাইনেটিক হেড, পটেনশিয়াল হেড, আর একটা হচ্ছে প্রেসার হেড। কাইনেটিক হেড বলতে বোঝাচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়াইড, পটেনশিয়াল হেড বলতে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়াইড, প্রেসার এনার্জি পার ইউনিট ওয়াইড। শেষ, একটা লাইনেই শর্ট ডেফিনিশন শেষ। এবার আমাদের মানগুলো দেখতে হবে। কাইনেটিক হেড বলতে হবে আমাকে ভি স্কয়ার বাই 2g। কাইনেটিক হেডের মান কত? ভি স্কয়ার বাই 2g। তাহলে গতিশক্তির কারণে যে উচ্চতাটা হয় সেটা হচ্ছে ভি স্কয়ার বাই 2g। স্থিতিশক্তির কারণে যে উচ্চতাটা হয় সেটা হচ্ছে ওই হাইটটাই, যে হাইটটা হচ্ছে বস্তুটা আছে। তাহলে z ইকুয়াল টু পটেনশিয়াল হেড। আর প্রেসার হেড কি, পি বাই গামা। পি কে গামা দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায়, প্রেসার হেড পেয়ে যায়। তাহলে আমরা তিন ধরনের হেড দেখলাম। এখন টোটাল হেড জিনিসটা হচ্ছে কি, ওই তিন ধরনের হেডের যোগফলকে বলা হচ্ছে টোটাল হেড। কাইনেটিক কোনো একটা জিনিসের ফ্লুইড যদি ফ্লো হয়, সে তিন ধরনের হেড ডেভেলপ হয়। একটা হচ্ছে কাইনেটিক, পটেনশিয়াল, আর একটা হচ্ছে প্রেসার হেড। তিনটা হেড যখন যোগ করে দিব তখন সেটাকে বলা হবে টোটাল হেড। সো টোটাল হেড total head H equal to Z plus P by gamma V square by 2G। এই ইকুয়েশনটা সুন্দর করে লিখে ফেলেন এবং মনে মনে কি করবেন, আত্মস্থ করে ফেলেন। কারণ এটাকে বলা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। যে টোটাল হেড যেটা, এটাকে কি বলা হয়, বার্নৌলি ইকুয়েশন। তো আমরা এটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা দেখবো। এখন আসি এই যে বার্নৌলি ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করছে সেটা দেখি। প্রথমে দেখেন এখানে একটা পাইপ আছে, এই পাইপের এই জায়গার ক্রস সেকশনটা ছোট, আবার এই জায়গার ক্রস সেকশনটা কি একটু বড়। সো এই জায়গাতে পানি যে বেগে যাবে, এই জায়গাতে পানি সেই বেগে নাও যেতে পারে, কারণ কি ক্রস সেকশন ভিন্ন হয়ে গেছে। সো আমি এখানে দেখবো যে কিভাবে হেড গুলা ডেভেলপ হয়। সো প্রথমে আমাকে ডেফিনিশনটা শিখতে হবে। ইট স্টেটস দ্যাট দ্য সাম অফ কাইনেটিক, পটেনশিয়াল এন্ড প্রেসার হেডস অফ এ ফ্লুইড
particle is constant along a streamline during steady flow when compressibility and frictional effects are negligible. অর্থাৎ প্রত্যেকটা ক্রস সেকশনে কাইনেটিক পটেনশিয়াল এবং প্রেসার হেড ঠিক আছে, এগুলো কি এই যে স্ট্রিম লাইন ধরে যাচ্ছে এগুলো সবসময় স্টেডি থাকবে, এগুলো সবসময় কি থাকবে, স্টেডি থাকবে। হ্যাঁ, যখন আবার ফ্লুইডের মধ্যে কম্প্রেসিবিলিটিকে কাউন্ট করবো না, মনে করেন যে ফ্লুইডটা কম্প্রেসিবল না, মানে কম্প্রেসিবিলিটি কাউন্ট করবো না এবং ফ্লুইডে কোনো কি নাই, ফ্রিকশনাল এফেক্ট নাই, তখনই হচ্ছে কি আপনার এই সবগুলোর সামেশন কি হবে, সবসময় কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এখানে কাইনেটিক পটেনশিয়াল এবং প্রেসার হেড তিনটা হেড যোগ করলে একটা কনস্ট্যান্ট মান, এখানে তিনটা হেড যোগ করলে কি পাবো, একটা কনস্ট্যান্ট মান পাবো। ঠিক আছে, তাহলে এই তিনটা হেড আর তিনটা হেড যোগ করলে কি হবে, কনস্ট্যান্ট হবে। এটাকে বলা হচ্ছে কি বার্নোলি ইকুয়েশন। সো এটার জন্য কি করতে হবে, কম্প্রেসিবিলিটি এবং ফ্রিকশনাল এফেক্টকে বাদ দিতে হবে, এটাই মাথায় রাখতে হবে। সো এখন আসি এই তিনটা হেড কি, এই যে যেটা শিখেছিলাম এই তিনটা হেড যোগ করলে কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে দুটো ক্রস সেকশনের জন্য কি হবে, এই প্রথম ক্রস সেকশনের মান ইকুয়াল টু দ্বিতীয় ক্রস সেকশনের মান, অর্থাৎ প্রথম হেড ইকুয়াল টু দ্বিতীয় হেড, এটা h1 ইকুয়াল টু h2। সো এটাকে বলা হচ্ছে কি বার্নোলি ইকুয়েশন। বার্নোলি ইকুয়েশন কিভাবে ইকুয়েশন আকারে ডেভেলপ করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট জেনে নিব কিভাবে করব, এগুলো অনেক ম্যাথমেটিক্যাল টার্ম, তো এগুলো হয়তো মুখস্থ করা লাগবে না, জাস্ট ইকুয়েশনটা কিভাবে আসে ওয়ান বাই ওয়ান স্টেপস গুলো জানতে হবে। তো প্রথমে আমাকে বার্নোলি ইকুয়েশন ডেভেলপ করার আগে কিছু অ্যাজাম্পশন মানে নিতে হবে। অ্যাজাম্পশন মানে আমাকে মনে করে নিতে হবে যে ফ্লুইডটা আইডিয়াল এবং ইনকম্প্রেসিবল, ফ্লুইডটা স্টেডি এবং ফ্লুইডটা একটা নির্দিষ্ট স্ট্রিমলাইন ধরে যাচ্ছে, আর ফ্লুইডের যে ভেলোসিটি সেটা ইউনিফর্ম, প্রত্যেকটা ক্রস সেকশনে ইউনিফর্ম, সেটা ধরে নিতে হবে। এটার গ্র্যাভিটি এবং প্রেসার ফোর্স কাজ করবে। ঠিক আছে, এটা শুধু গ্র্যাভিটি এবং প্রেসার ফোর্স কাজ করবে। আমাকে এই 1 2 3 4 5 এই পাঁচটা পয়েন্ট আমাকে অবশ্যই ধরে নিতে হবে, তখনই আমি বার্নোলি ইকুয়েশন কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো। তো যেগুলো আমি এক্সাম করে নিব সেটাকে বলা হচ্ছে অ্যাজাম্পশন। প্রথমে নিউটনের সেকেন্ড লটা লিখবো F is equal to ma, এটা গেল একটা পয়েন্ট। তারপর লিখবো ত্বরণ ইকুয়াল টু v dv বাই ds, এটা আমরা কি করছি, আমরা ডিফারেন্সিয়েশন করে করছি। আমরা জানি ব্যাক পার ইউনিট টাইম হইতেছে কি ত্বরণ। ঠিক আছে, ব্যাককে যখন সময় দিয়ে ভাগ দিব তখন সেটাকে ত্বরণ পাই। এখন সেটাকে ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর করে আমরা কি বের করলাম, v dv বাই ds। তাহলে এখানে f এর জায়গায় আমরা কি করতে, f এর সমীকরণে s এর মান কি লিখে দিতে পারি, v dv বাই ds। এটাই করব আমরা। ইকুয়েশন 1 ইকুয়েশন 2 বের করছি, একটা হচ্ছে fs ইকুয়াল টু ma আর একটা হচ্ছে s ইকুয়াল টু v dv বাই ds। এর পরের লাইনে যাই, কি করলাম আমরা, আমরা যে যে বস্তুটা আঁকলাম, যে জিনিসটা ক্রস সেকশন নিলাম ছোট, ঠিক আছে, মনে করলাম যে ফ্লুইডটা এটা দিয়ে পাস হচ্ছে, তাহলে ফ্লুইডটা এটা দিয়ে পাস হলে এটা তিনটা ফোর্স কাজ করবে, এটাকে বলা হচ্ছে PDA। আর এখানে ব্যাকওয়ার্ড যে ফোর্সটা কাজ করতেছে এটা P প্লাস DP DA। আর এটা নির্দিষ্ট এই বস্তুটার ওয়ার্কটা কাজ করবে নিচে, ঠিক আছে, যেটা থিটা কোণ উৎপন্ন করছে এই জায়গায়। তাহলে আমি যদি হরিজন্টাল এফএক্স নিই, অর্থাৎ এই বরাবর এফএক্সটা নিই, তাহলে আমার একটা দুইটা তিনটা, অর্থাৎ W কি আসবে, sin থিটা আসবে। সো আমি এই হরিজন্টাল কি নিলাম, ফোর্সটা নিলাম, অর্থাৎ মনে করলাম যে F is equal to এটা, এই তিনটা ফোর্সের কি নিলাম, এফএক্স নিলাম এই বরাবর। তো নেওয়ার পর এই ইকুয়েশনটা আসলো। এখন আমরা কি করব, ইকুয়েশন এফএস এ, অর্থাৎ আগে যে এফএস এর মান পেলাম ওই মানটা এখানে বসিয়ে দিলাম। ইকুয়েশন 3 তে কি করলাম, এফএস এর মান বসিয়ে দিলাম, mv dv বাই ds। ঠিক আছে, অর্থাৎ ma ইকুয়াল টু যেটা পেয়েছিলাম এখানে বসাই দিছি, অর্থাৎ f এর মানটা বসাই দিলাম। ইকুয়েশন এটা যা আছে তাই। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা গুণ করে দিব, গুণ করে আমরা এখানে v এর মানটা বসাই দেব। কার মান, v এর মান, v এর মান এখানে লেখা আছে। ঠিক আছে, v এর মান এবং সরি w এর মান, এই দুইটার মান বসাই দেব। v টা v হিসেবে আছে, w এর মান কত, w এর মান হচ্ছে rho d ads into g, rho d ads into g। এটা কোথায়, w এর মানে বসাই দিব। বসাই দিয়ে তারপর কি করব, যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা da কে ক্যান্সেল করে ফেলবো, কারণ এখানে da আছে, এখানে da আছে এবং এখানে da আছে, তিন জায়গায় da আছে, da কে কমা ফেললে ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে এই জায়গাটা আসবে। এখন দেখেন এখানে v dv আছে, এই v dv টাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন এটাকে উঠাতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা পাবো হাফ
ভি ডিভি স্কয়ার, হাফ ডিভি স্কয়ার, তাহলে এই জায়গায় হাফ ডিভি স্কয়ার বসিয়ে দেব। সো ইকুয়েশনটা এভাবে দাঁড়ালো। আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ইকুয়েশনের পরে ইকুয়েশন, ইকুয়েশনের পরে ইকুয়েশন। এখন কি করব, এখন হচ্ছে সবগুলোকে রো দ্বারা ভাগ করে দেব। ইকুয়েশনে কি করব, সবগুলোরে রো দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলে দাঁড়ায় ডিভি বাই রো জি ডিজেড হাফ ডিভি স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমি এখানে এই গুলাকে তোলার জন্য কি করব, ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি ডিফারেনশিয়াল ফ্যাক্টর গুলোকে ইন্টিগ্রেট করলে কি হয়, ডিফারেনশিয়াল উঠে যায়। তো এগুলোকে ডিফারেনশিয়েশন করার পর কি দাঁড়ায়, আর পি বাই রো তারপর জি জেড, তারপর আসে এখানে হাফ ভি স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমি প্রত্যেকটা মানকে জি দ্বারা ডিভাইড করব, তাহলে দাঁড়ায় পি বাই রো জি প্লাস জেড ভি স্কয়ার বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন রো জি এর মান হচ্ছে গামা, আমরা জানি রো জি ইকুয়াল টু গামা, সো এখানে গামা বসাই দেব। তার মানে এটা কি, এখানে বোঝাচ্ছে তিনটা হেড যোগ করলে কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে আমি যদি দুটো ক্রস সেকশন কল্পনা করি তখন কি হবে, তখন এই দুটো ক্রস সেকশনের জন্য এই দুটো ইকুয়াল টু কি হবে, মানে এই হেড ইকুয়াল টু এই হেড, তাহলে দুইটা হেড সবসময় সেম হবে। তাহলে হেড 1 ইকুয়াল টু হেড 2। তাহলে এইভাবে কি করলাম, বার্নৌলি ইকুয়েশনটা ডেভেলপ করে ফেললাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি, তাহলে এই প্রথম ক্রস সেকশনে যে হেডটা আছে দ্বিতীয় ক্রস সেকশনে হেড সেম। তো এইভাবেই করে আমাকে স্টেপ বাই স্টেপ বার্নৌলি ইকুয়েশন ডেভেলপ করতে হবে। এখন আমরা দেখবো এনার্জি লাইন কি এবং হাইড্রোলিক রেড লাইন কি, দুটো জিনিস এক্সট্রা শিখবো। হোয়াট ইজ এনার্জি লাইন এন্ড হোয়াট ইজ হাইড্রোলিক রেড লাইন। সো বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা আসলে কি পাই, এনার্জি লাইন এবং হাইড্রোলিক রেড লাইনটা পাই। দেখেন এখানে লেখা আছে স্ট্যাটিক প্রেসার কি, আচ্ছা আর কিছু প্রেসার সংজ্ঞা দেখে নিব। স্ট্যাটিক প্রেসার, এই যে পি যেটা আছে পি, এই যে বার্নৌলি ইকুয়েশন, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা গামা দ্বারা ডিভাইড করে ফেললাম সবগুলোকে। ঠিক আছে, আচ্ছা এগুলো সবগুলো কি করলাম, গামা দ্বারা ডিভাইড করে ফেললাম। তাহলে আসে কি, গামা দ্বারা ডিভাইড না, গামা দ্বারা গুণ করলাম, তাহলে আসে পি প্লাস রো জি জেড, অর্থাৎ গামার মান তো রো জি প্লাস রো ভি স্কয়ার বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি যখন কোনো জিনিসের প্রেসার বের করতে বলবো, স্ট্যাটিক, ডাইনামিক, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তখন আপনাকে বার্নৌলি থিওরিটা লিখে এগুলোকে গামা দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে ইকুয়েশনটা এসে দাঁড়াবে। তাহলে পি ইকুয়াল টু বলতে হবে স্ট্যাটিক প্রেসার, আর রো ভি স্কয়ার বাই 2 হচ্ছে ডাইনামিক প্রেসার, আর রো জি জেড ইকুয়াল টু কি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে তিনটা প্রেসার আমরা পেয়ে গেলাম। স্ট্যাগনেশন প্রেসার হচ্ছে দুইটা প্রেসারের যোগফল, অর্থাৎ স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুইটা যোগ করলে কি পাবো, স্ট্যাগনেশন প্রেসার। তাহলে টোটাল 4 ধরনের প্রেসার আমরা কি করলাম, বার্নৌলি ইকুয়েশন থেকে ডেভেলপ করলাম। এখন আমরা দেখবো যে হেডগুলা কোন টিউবের মাধ্যমে কোন হেডটা বের করা হয়। পিজোমিটার যেটা, এটাকে বলা হচ্ছে পিজোমিটার। হ্যাঁ, এখানে পানি ফ্লো করতেছে, এখানে পানির ফ্লো করার জন্য এখানে হেড কত, আমি একটা পিজোমিটার বসালাম। তো এটাকে বলা হচ্ছে পিজোমিটার। পিজোমিটার দ্বারা শুধু প্রেসার হেড ডিনোট করা হয়, মানে পিজোমিটার শুধু প্রেসার হেডটাকে বের করে। এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত এটাকে বলা হচ্ছে প্রেসার হেড। তো এই যে দেখেন পিজোমিটার কি করে, তাহলে প্রেসার হেডটাকে বের করে। পিটর টিউব কি করে, পিটর টিউব প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড দুইটা জিনিস একসাথে কি করে, কাউন্ট করে। তাহলে পিটর হেড হচ্ছে দুইটা জিনিসের স্থান, প্রেসার এবং ভেলোসিটি। এটা প্রেসার, এটা কি ভেলোসিটি। তাহলে আমার এখানে এই যে ড্যাটাম হেড যেটা আছে, এটা এটা কি, এটা 0 থেকে এই পর্যন্ত ড্যাটাম হেড। তাহলে যেহেতু পিটর টিউব এবং পিজোমিটার দুইটা ড্যাটাম হেডের উপরে, সো এখানে ড্যাটাম হেডটা ক্যালকুলেশনে আসলো। সো আমাকে বলতে হবে পিজোমিটার কি করতে হবে, পিজোমিটার প্রেসার হেড ডিনোট করে, আর পিটর টিউব প্রেসার এবং ভেলোসিটি দুইটা হেডে কি করে, ডিনোট করে। এখন এখানে দেখেন পাশে লেখা আছে ইজিএল এসজিএল, এটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন, এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। সো এনার্জি গ্রেড লাইন, হাইড্রোলিক গ্রেড লাইন কি, এই জিনিসটা আমাকে দেখতে হবে, রাইট। এনার্জি লাইন কি, ইট ইজ দ্য জয়নিং দ্য টোটাল হেড অ্যালং দ্য পাইপ। তাহলে এনার্জি লাইন হচ্ছে টোটাল হেড, অর্থাৎ ড্যাটাম, প্রেসার এবং ভেলোসিটি তিনটা হেড, অর্থাৎ তিনটা হেড যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন। আর হাইড্রোলিক গ্রেড লাইন কি, এটা হচ্ছে কি শুধু প্রেসার হেড, অর্থাৎ ড্যাটাম এবং প্রেসার হেড এই দুটো যোগ করলে যে হেড হবে সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। তাহলে আমাকে এই দুটোর ডিফারেন্স বুঝতে হবে। হ্যাঁ, এনার্জি লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইন এই দুটোর ডিফারেন্স হলো কি, ভেলোসিটি হেড। ঠিক আছে, হাইড্রোলিক গ্রেড লাইনটা ভেলোসিটি হেড কাউন্ট করা হয় না, আর এনার্জি গ্রেড লাইনে ভেলোসিটি হেড সহ সবগুলো কাউন্ট করা হয়। তাহলে আপনার আরেকটা ফিগার দেখলে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখানে উপরের যে হেডটা দেখতেছি, এখানের মধ্যে কি আছে, তিনটা হেডে চলে এসেছে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ভেলোসিটি হেড, এটা কি হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড, আর এটা হচ্ছে কি প্রেসার হেড। তাহলে প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে কি এনার্জি গ্রেড লাইন। আর যেটা শুধু কি প্রেসার হেড
আসে, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে কি প্রেসার হেড, এই জন্য এটাকে বলা হচ্ছে কি হাইড্রোলিক রেড লাইন। সো হাইড্রোলিক রেড লাইনটা এভাবেই গেল, আর উপরে যেটা যাবে সেটা হচ্ছে কি এনার্জি গ্রেড লাইন। তাহলে হাইড্রোলিক গ্রেড লাইন সবসময় নিচে থাকবে কার, এনার্জি গ্রেড লাইন। তো আমি যদি টিপিক্যাল ফিগার আঁকতে বলি, তাহলে আমাকে এই ফিগারটা আগে এনার্জি গ্রেড লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইনের সংজ্ঞা দিয়ে এই ফিগারটা দেখাই দিতে হবে, ঠিক আছে? দেন এর ডিফারেন্সটা হয়। এখন আমরা এনার্জি ইকুয়েশনটা ডেভেলপ করব। এনার্জি ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করে সেটা দেখবো। এখানেও সেম, আমাকে স্টেপ বাই স্টেপ ইকুয়েশন গুলো জানতে হবে। হ্যাঁ, প্রথমে আসি, এখানে ইএসটা কি? ইএসটা হচ্ছে এনার্জি অফ কন্ট্রোল ভলিউম। এখানে যে ক্রস সেকশনটা দিয়ে পানি যাচ্ছে, এখানে এই ক্রস সেকশনের ভিতরের অংশটাকে বলা হচ্ছে এনার্জি কন্ট্রোল ভলিউম। এবং একটা স্টিম টিউবের মধ্যে দিয়ে পানিটা যাচ্ছে, তখন আমাকে এনার্জি কন্ট্রোল ভলিউম ইকুয়াল টু, না এখানে এনার্জি পুরো সিস্টেমের এনার্জি ইকুয়াল টু বলতেছে ইএস মানে পুরো সিস্টেমের এনার্জি, ইএস ইকুয়াল টু কন্ট্রোল ভলিউম অফ এনার্জি প্লাস কন্ট্রোল ভলিউম অফ এনার্জি আউট মাইনাস কন্ট্রোল ভলিউম অফ এনার্জি ইন। এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন, এটাকে বেসিস করে আমি কি করব, বাকি ইকুয়েশনগুলো ডেভেলপ করব। এখন বলা হচ্ছে ফ্লোটা যদি স্টেডি হয় তখন আপনার এনার্জি কন্ট্রোল ভলিউম 0 পেয়ে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আপনার দ্বারা ইএস ইকুয়াল টু ই আউট মাইনাস ই ইন। তাহলে দেখেন ই আউট ইকুয়াল টু, সরি ইএস ইকুয়াল টু ই আউট মাইনাস ই ইন। তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম, কিসের জন্য? এনার্জি ইকুয়েশন ডেভেলপ করার জন্য। এনার্জি ইকুয়েশন কি সেটাও দেখতেছি পরে। তো এনার্জি ইকুয়েশন ডেভেলপ করার জন্য আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি এখানে ফ্লো ওয়ার্ক প্লাস শেপ ওয়ার্ক লিখলাম, প্লাস হিট ট্রান্সফার ইকুয়াল টু ই আউট মাইনাস ই ইন। তাহলে একটু আগে যে ইএস বের করেছি, ইএস, এই ইএস ইকুয়াল টু হচ্ছে এটা পুরাটা, ইএস ইকুয়াল টু কি এটা পুরাটা, ফ্লো ওয়ার্ক প্লাস শেপ ওয়ার্ক প্লাস হিট ট্রান্সফার ই আউট মাইনাস ই। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিসের মান বের করে আমরা ইকুয়েশনে মানগুলো বসিয়ে দিব, তাহলে আমাদের কি হবে, এনার্জি ইকুয়েশন ডেভেলপ হয়ে যাবে। তাহলে আমরা এখানে সংখ্যাটা দেখি, ফর স্টেডি ফ্লো দ্য এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই অ্যান সিস্টেম প্লাস দ্য থার্মাল এনার্জি ট্রান্সফার ইনটু আর আউট ইন দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ এনার্জি চেঞ্জ। অর্থাৎ কোন একটা স্টেডি ফ্লোর জন্য আমি যে এক্সটার্নাল ওয়ার্কটা করতেছি, যে বাহ্যিক কাজটা করতেছি, সেটা হইতেছে কি এনার্জি, ওই সিস্টেমের থার্মাল এনার্জি, ঠিক আছে, যে চেঞ্জ হচ্ছে, এবং ওই সিস্টেমের থার্মাল এনার্জি যে চেঞ্জটা হচ্ছে সেটা ইকুয়াল টু এই এই সিস্টেমে যে এনার্জি চেঞ্জ হচ্ছে সেই সিস্টেমটার সমান। অর্থাৎ এখানে এই যে এটা হইতেছে এনার্জির চেঞ্জ হইতেছে, এখানে কি এই সিস্টেম এনার্জি চেঞ্জ হইতেছে, সেটা ইকুয়াল টু হবে ওই সিস্টেমের যে হিট ট্রান্সফার হইতেছে এবং ওই সিস্টেমে যে ইন্টারনাল ওয়ার্ক হচ্ছে, দুইটা জিনিসের সমষ্টির সমান। এটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক আর এটা হচ্ছে হিট ট্রান্সফার, এই দুটো মিলেই হইতেছে কি ওই সিস্টেমের যে পরিমাণ এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা সমান। তাহলে আমাকে এই ইকুয়েশনটা কি করতে হবে, মনে রাখতে হবে। এখন আমি ফ্লো ওয়ার্কটা বের করি, শুধু ফ্লো ওয়ার্ক ইকুয়াল টু এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। ফ্লো ওয়ার্ক ইকুয়াল টু জি ডেল এম রো বাই গামা 1 মাইনাস রো 2 বাই গামা 2। এই জিনিসটা ফ্লো ওয়ার্ক ইকুয়াল টু এই জায়গায় লিখে দিব, রাইট? এখন শেপ ওয়ার্ক ইকুয়াল টু কত সেটা বের করি। শেপ ওয়ার্ক ইকুয়াল টু জি ডেল এম এইচ এম, জি ডেল এম এইচ এম। তাহলে এখানে কি করব, শেপ ওয়ার্কে জি ডেল এম এইচ এম বসাই দিব। এখন হিট ট্রান্সফারের মান কত সেটা বসাতে দিই। হিট ট্রান্সফারের মান হচ্ছে জি ডেল এম কিউএইচ, জি ডেল এম কিউএইচ। তাহলে এখানে হিট ট্রান্সফারের মান বসিয়ে দিব। এখন ই আউট আর ই ইন এই দুটার মান কিভাবে পাবো সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে ই ইন ইকুয়াল টু হচ্ছে এই সমীকরণটা, জি ডেল এম জেড ওয়ান আলফা বি ওয়ান স্কয়ার বাই 2g প্লাস আই ওয়ান, এটাকে আই ওয়ান হবে, এখানে একটু কারেকশন করে নেবেন, এটা আই ওয়ান। তাহলে এটা হচ্ছে ইনের জন্য পেলাম। তাহলে আউটের জন্য কি হবে, জি ডেল এম জেড টু প্লাস আলফা বি টু স্কয়ার বাই 2g প্লাস আই টু। এখানে আলফাটা হচ্ছে কি এনার্জি কারেকশন ফ্যাক্টর, যেটার মান হচ্ছে 1, এনার্জি কারেকশন ফ্যাক্টর আলফা, আর এটার মান হচ্ছে 1। তাহলে আমি ইনও পাইছি আউটও পাইছি, তাহলে ইন এবং আউটের মান কোথায় বসাই দিব, এই যে ইকুয়েশনে বসাই দিব। তাহলে আমি টোটাল পাঁচটা জিনিসের মান পেয়ে গেলাম, রাইট? তাহলে পাঁচটা জিনিসের মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি পাবো, এই পাঁচটা জিনিসের মানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিসের মান আমরা ইকুয়েশনটা থেকে দেখে দেখে বসাই দিলাম। বসানোর পর আমরা এটাকে কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা এই লাইনটাই কি করলাম, ডেভেলপ করলাম। এটা হচ্ছে rho1 by gamma 1 minus z1 alpha p1 square by 2g plus i1 plus hn plus qh, তারপর ইকুয়াল টু rho2 by gamma 2 z2 alpha v2 square by 2g plus i2। এইটাকে বলা হচ্ছে জেনারেল ফর্ম অফ এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশন কিন্তু একদম পুরোটা হয়নি, আমাদের আরেকটু কাজ করতে হবে, কিন্তু এটাকে বলা হচ্ছে জেনারেল ফর্ম অফ
কি এনার্জি ইকুয়েশন। এখন আমাকে প্রত্যেকটা গামা সমান ধরতে হবে। কেন? স্টেডি এবং কম্প্রেসিবল ফ্লুইডের জন্য গামা গুলো কি হয়? সমান হয় না। আপনারা জানেন ডেনসিটির কোনো চেঞ্জ হয় না, এজন্য গামা সমান হয়। সো ওই ইকুয়েশন গুলোতে গামা সমান লিখে দিলে আপনার ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, প্লাস এইচএম ইকুয়াল টু এত প্লাস এইচএল। এখানে এইচএমটা কি আর এইচএলটা কি? এইচএল হচ্ছে হেড লস, যেটা হচ্ছে I2 মাইনাস I1 মাইনাস কিউএইচ থেকে পাচ্ছি এইচএল এর মান। হ্যাঁ, আর এইচএমটা হচ্ছে যদি কোনো মেশিন থাকে, কোনো পাইপ ফিটিং এ যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এইচএমটা কাউন্ট করা হয়। যেখানে পাইপ ঠিক আছে, মেশিন ঠিক আছে, মোটর ঠিক আছে, সে জায়গায় এইচএমটা কি করা হয় না, কাউন্ট করা হয় না, রাইট? সো আমাকে দিন শেষে কাউন্ট করতে হবে। তাহলে rho1 gamma plus z1 v1 square by 2g plus rho2 gamma plus z2 v2 square by 2g plus hl, এটাই হচ্ছে আমার ফাইনাল এনার্জি ইকুয়েশন। এটাই দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। আপনারা দেখেন এখানে hl টা না দিলে এটা কি হয়? এটা বার্নৌলি ইকুয়েশন হয়। সো বার্নৌলি ইকুয়েশন থেকে এনার্জি ইকুয়েশনটা এভাবে ডেভেলপ করতে হয়, হেড লস কাউন্ট করে। হ্যাঁ, যখন হেড লস কাউন্ট করব, অর্থাৎ কি পরিমাণ পানি ওয়েস্ট হইতেছে, কি পরিমাণ হেড লস হইতেছে, সেটা হইতেছে হেড লস। সো আমাকে এই জিনিসটা কাউন্ট করতে হবে। হ্যাঁ, আর হেড লসটা কোন জায়গায় হবে? সেটা হচ্ছে আমার যেখানে ক্রস সেকশনটা উপরে, সেই জায়গায় হেড লসটা কাউন্ট করতে হয়, এটাই মাথায় রাখতে হবে। এখন আমি আরেকটা ডেফিনিশন শিখবো, সেটা হচ্ছে পাওয়ার কাকে বলে। পাওয়ার হইতেছে এনার্জি বাই টাইম। মেইন কথা হচ্ছে কি, ক্ষমতা ডিভাইড বাই সময়টাকে কি বলা হয়? পাওয়ার বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আপনি যদি ইকুয়েশন আকারে ডেভেলপ করেন, তাহলে পাওয়ার ইকুয়াল টু হয় গামা কিউএইচ। এখন যদি পিজি ইউনিটে যদি লিখতে চান, তাহলে লিখতে হবে এইচ গামা কিউ ডিভাইড বাই 550। এটাকে হর্স পাওয়ার বলা হয়। ঠিক আছে, বিজিতে এটাকে কি বলা হয়? হর্স পাওয়ার। এইচ এর মান অর্থাৎ হাইটের মান, হেড এর মান বসা দিলে, গামার মান বসা দিলে, কিউ কিউ মানে যে পরিমাণ কাজ হয়েছে ওই কাজের মানটা বসা দিলে, হ্যাঁ, অর্থাৎ কিউ মান বসা দিলে তখন আমি কি পাবো? হর্স পাওয়ারের মানটা পেয়ে যাব। আর যদি আপনি কিলোওয়াটে লিখতে চান এসআই ইউনিটে, তখন সেক্ষেত্রে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, সেভ। সো এইটা হইতেছে আপনার পাওয়ারের সূত্র। এখন চল আসুন ম্যাথে একটা ম্যাথ দেখি কিভাবে এটাকে করা হয়। এখানে দেখেন দুই জায়গার ক্রস সেকশন একটু ভিন্ন। এটার ডায়ামিটার হচ্ছে 3.6 আর এটার ডায়ামিটার হচ্ছে 2.4। তাহলে কোশ্চেনটা একটু করি। Assume frictionless flow in a long horizontal and conical pipe where the pipe diameter is এত at the entrance, মানে যেদিকে ঢুকতে সেখানে diameter এত আর exit diameter এত। The pressure head at the smaller end is এত feet of water। তাহলে স্মলার এন্ড বলতে এইটা, এখানে আপনার প্রেসার হেড কত? প্রেসার হেড দিয়ে দিছে 15 ফিট। আর if the water flow through this cone at the rate of 95 CFS, অর্থাৎ এখানে ডিসচার্জের পরিমাণ হচ্ছে 95 CFS। এই ডিসচার্জ হচ্ছে এটা কি পানি এই ফ্লোতে যাচ্ছে। find the velocities at the two end and the pressure head at the larger end। এই দুইটা এন্ডে আমাকে ভেলোসিটি কত সেটা বের করতে হবে, রাইট? ভেলোসিটি কত সেটা বের করতে হবে একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে প্রেসার হেড, এই লার্জার এন্ডে প্রেসার হেড বের করতে হবে। আপনার দেখেন লো এন্ডে প্রেসার হেড দিয়ে দিছে 15, তাহলে লার্জ এন্ডে আপনার প্রেসার হেড কত সেটা বের করতে হবে। তাহলে আসি স্টেপ বাই স্টেপ। প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আপনার V1 কত? V1 ইকুয়াল টু আমরা জানি Q বাই A1। V1 ইকুয়াল টু কি জানি আমরা? Q বাই A1। ঠিক আছে, এটা হচ্ছে কি কন্টিনিউটি ইকুয়েশন থেকে পাইছি, Q ইকুয়াল টু AB। সেখান থেকে আমরা কি পাই? V1 ইকুয়াল টু Q বাই A1। তাহলে Q এর মান হচ্ছে 95, আমরা ফিটে রাখলাম। ঠিক আছে, 95। এর মান হচ্ছে কি? এর মান হচ্ছে 5d স্কয়ার বাই g স্কয়ার। ঠিক আছে, না পাই আর স্কয়ার, d স্কয়ার না, পাই আর স্কয়ার। তাহলে আর এর মান হচ্ছে কত হবে? এটার অর্ধেক করলে যেটা সেটাকে রেডিয়াস বলা হয়। ঠিক আছে, তাহলে পাই আর স্কয়ার বসাইলে আমি কি পেলাম? সরাসরি v1 অর্থাৎ ভেলোসিটি 1 পেয়ে গেলাম এই 1 এর জন্য। এখন টু সেকশন যেটা আছে সেটার জন্য সেম ভাবে v2 ইকুয়াল টু q বাই a2 করতে হবে। q এর মান সেম, এখানে যে ফ্লো এখানে ফ্লো সেম। তো ফ্লো ডিভাইডেড বাই এরিয়া, তাহলে পাই আর স্কয়ার করলাম, তাহলে কি পেলাম? ভেলোসিটি পেলাম ফিট পার সেকেন্ড। ফিট পার সেকেন্ডে পাইলাম। ঠিক আছে, যেহেতু আমার এটা ফিটে আছে, তাহলে এখানে আনসার গুলো কিসে আসবে? ফিটে আসবে, ফিট পার সেকেন্ড। এখন আমাকে বড় প্রান্তে কি বের করতে হবে? বড় প্রান্তে আমাকে প্রেসার হেড বের করতে হবে। সো আমি প্রথমে বার্নৌলি ইকুয়েশনটা লিখতে হবে আমাকে, রাইট? এখানে কিন্তু কোনো হেড লসের কথা বলা নেই, সরাসরি বার্নৌলি ইকুয়েশনটা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বার্নৌলি ইকুয়েশনের জন্য বলা হচ্ছে দুইটা প্রান্তে হেড গুলো সেম, অর্থাৎ v1 by gamma z v1 square by 2g equal to এই এটা কি? এটা হচ্ছে প্রেসার হেড প্লাস এটা হচ্ছে ডেটাম হেড প্লাস v2 স্কয়ার বাই 2g
এখানে এই সমীকরণটা সুন্দর করে লিখবেন, রাইট? এটা হচ্ছে প্রথম ক্রস সেকশনের জন্য, এটা হচ্ছে সেকেন্ড ক্রস সেকশনের জন্য। আমার তো আননোন আছে কি প্রথম ক্রস সেকশনে প্রেসার হেডের মান। এখানে প্রেসার হেড কত ছিল 15, এটা কোশ্চেনে দেওয়া আছে। জেড এর মান কত? এখানে জেড এর মান কি হবে? ড্যাটাম হেড দুইটার জন্য সেম হবে, দেখেন দুইটার মাঝখান দিয়ে আপনার কি এই লাইনটা গেছে, তাহলে দুইটার ড্যাটাম কি হবে? সেম হবে। তাহলে এখানে জেড ইকুয়াল টু এখানে জেড কাটাকাটি হয়ে যাবে, আর থাকবে P1/gamma। সো আর এখানে জি এর মান কিসে আছে? 32.2, 9.8 এর জায়গায় কি আছে? কারণ আপনার এই অঙ্কটা কিসে আছে? ফিটে আছে। ফিটে জি এর মান হয় 32.2, এটা মাথা রাখতে হবে। এভাবে বসাই দিলে আপনার P1/gamma অর্থাৎ প্রেসার হেডটা পেয়ে গেলাম আমরা কত? 20.5 ফিট। ক্যালকুলেটরের মানগুলো বসিয়ে আমরা P1/gamma মান কত বের করলাম? 20.5 ফিট। সো এইভাবে করে প্রথম ম্যাথটা কত করে ফেলতে হবে, সুন্দর করে খাতা কলম নিয়ে ফিগার এঁকে বুঝে বুঝে ইকুয়েশন লিখে, হ্যাঁ, আমাকে প্রেসার হেডটা বের করে ফেলতে হবে কি বড় সেকশনের জন্য। একটা ম্যাথ গেল। এখন আসি আরেকটা ম্যাথে, এটা কিভাবে করে একটু দেখি। এখানে দেখেন একটা পাত্রে থেকে একটা পাইপলাইন বের করে দিলাম, হ্যাঁ। তো পাইপলাইন বের করে দিয়ে আমাকে কি কোশ্চেনটা একটু করি। এখানে এর লেংথ হচ্ছে 1 মিটার, এ হচ্ছে 1 মিটার, আর বি হচ্ছে আপনার 4 মিটার, তাহলে টোটাল হচ্ছে 5 মিটার। and the flow to be frictionless in the শিপন। এই শিপন মানে এই পাইপ দিয়ে যে ফ্লো যাচ্ছে সেটা হচ্ছে ফ্রিকশন নাই কোনো। find the rate of discharge in meter cube per second। আমাকে ডিসচার্জ অফ কিউ এর মান বের করতে হবে। and the pressure head at the B। তাহলে বি তে প্রেসার হেড বের করতে হবে। এখানে টোটাল কত প্রেসার হেড হলো সেটা বের করতে হবে বি তে। if the pipe has a uniform diameter of 150 মিলিমিটার, অর্থাৎ এই পাইপ পুরো পাইপের ডায়ামিটার কত? 150 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে এই লেন্থ গুলো দিয়ে দিছে, আমাকে বি এর প্রেসার হেড বের করতে হবে আমার। আর এখানে কি পরিমাণ ডিসচার্জ অর্থাৎ কি পরিমাণ পানি বের হচ্ছে ওটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসি। প্রথমে আপনাকে ধরে নিতে হবে এম থেকে এন পর্যন্ত, ফ্রম এম, এম মানে এই পয়েন্ট, এম থেকে এন পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো ধরে নিই ফ্রম এম টু এন এলিভেশন ডেটাম এট এন, অর্থাৎ এই এন পর্যন্ত ডেটাম পর্যন্ত মানটা দেখি কত হয়। দেখেন আমার এম, এম এ যেহেতু আমি এম থেকে শুরু করতেছি, আমার এম এ কি নাই? আমার এম এ কোনো ভেলোসিটি হেড নাই, কারণ পানিটা এখানে স্থির, এখানে কোনো ভেলোসিটি হবে না, পানিটা এখনো শুরু হয়নি। পানিটা এখানে স্থির, এখানে কি নেই? কোনো ভেলোসিটি নাই। এখানে কোনো প্রেসার হেড নাই, কি নাই? এখানে কোনো প্রেসার হেড নাই। কোথায়? এম এ, কারণ পানিটা এখানে স্থির। পানি যেখানে চলে সেখানে ভেলোসিটি আর প্রেসার থাকে। এখানে কি নাই? এখানে আছে শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে কি ডেটাম হেড। যেহেতু আপনাকে এখানে বলা হয়েছে কোশ্চেনে এন এর মান, এনটাই হইতেছে ডেটাম, মনে করলাম যে এনটাই হইতেছে ডেটাম, ডেটাম মানে এনটা হচ্ছে স্থির লাইন। সো এই যে এন থেকে এন পর্যন্ত এই ডিসটেন্সটাকে বলা হয় কি? ডেটাম হেড। তো মনে করলাম এম এর জন্য শুধু কি আছে? ডেটামটাই আছে। এই জন্য দেখেন যখন বার্নৌলি ইকুয়েশনটা লিখলাম, প্রেসার হেড 0, ভেলোসিটি হেড 0, আর ডেটাম হেড কত? 4, ইকুয়াল টু, আমি এন, এম থেকে এন পর্যন্ত ক্যালকুলেশন করতেছি। এবার আসি এন এ। এন এ আপনার, এন এ আপনার কি হবে? এন এ আপনার কোনো প্রেসার হবে না, কারণ এন এ শুধু কি হবে? ভেলোসিটি হবে। এন এ আপনার কোনো ডেটাম হবে না। এন এ কেন প্রেসার হচ্ছে না? কারণ পানিটা কি? পানিটা এই পয়েন্টে দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, পানিটা এই এই মুখে পানিটা খুলে, মানে পাইপ লাইন এখানে ক্লোজ, পাইপলাইন এখানে ক্লোজ, এরপর পানিটা নিজেই কি ফ্রিলি বের হয়ে যাচ্ছে। সো এখানে কি নাই? যেহেতু পাইপলাইন এখানে শেষ হয়ে গেছে, এখানে আমি কোনো প্রেসার কাম করতে পারবো না। তো এন্ড পয়েন্টে আপনার প্রেসার হেড 0, এন্ড পয়েন্টে আপনার ডেটাম হেড 0। যেহেতু আমি এই ডেটাম থেকে ক্যালকুলেশন করেছি, এখানে কোনো ডেটাম নেই, আছে শুধু কি? ভেলোসিটি হেড। তো ভি স্কয়ার বাই 2g লিখলাম। তাহলে এখান থেকে আমি ভি স্কয়ার এর মান অর্থাৎ ভি এর মান কত বের করলাম? 8.86 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত ভেলোসিটি যে বের হচ্ছে ওই ভেলোসিটিটা বের করে ফেললাম। তাহলে এখানে যে ভেলোসিটি হবে এই ভি এর ভেলোসিটি সেম হবে। তো ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এত, কারণ পানির ভেলোসিটি তো সেমই থাকবে পুরো পাইপলাইন জুড়ে। তাহলে একটা জিনিস বের করলাম। এখন আমাকে কিউ বের করতে হবে। ডিসচার্জের জন্য আমার সূত্র হচ্ছে ইকুয়াল টু এভি। আমি ভি এর মান বের করছি 8.86, এরিয়া কত হবে? এরিয়া ওই যে পাই ডি স্কয়ার বাই পাই আর স্কয়ার দিব, সরি পাই ডি স্কয়ার বাই 4 অথবা পাই আর স্কয়ার, দুটো একই সূত্র। তাহলে আমি দিব পাই আর স্কয়ার, রাইট? তাহলে আমি কি দিব? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানে এরিয়া ইনটু ভেলোসিটি দিলাম। আমাকে কিউর মান অর্থাৎ ডিসচার্জের মান বের হয়ে গেল এত মিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ আমার একটা পার্ট শেষ অঙ্কে। এখন আসি পরের পার্ট। পরের পার্টে আমাকে বিতে প্রেসার হেড বের করতে হবে, রাইট? তো বিতে যেহেতু পানি দুটার ফ্লো আছে,
এম এ তো স্থির ছিল, কিন্তু বিতে এসে পানির ফ্লো হয়ে গেল। তো বিতে আপনার ভেলোসিটি হেডও থাকবে, প্রেসার হেডও থাকবে, ডেটাম হেডও থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিতে আপনার কি তিনটাই থাকবে। এখন আমি এম থেকে বি পর্যন্ত ক্যালকুলেশন করব। এম একটা ক্রস সেকশন আর বি একটা ক্রস সেকশন, এম একটা বি একটা। এম এ যখন ক্যালকুলেশন করবো আগের মতোই, এম এ শুধু ডেটাম হেড থাকবে। সো ডেটাম হেড দিলাম ইকুয়াল টু আপনার বি তে প্রেসার হেড দিলাম, আর প্রেসার হেড এর মান বের করতে হবে, এই জন্য এটা লিখলাম। প্লাস 5টা হচ্ছে আপনার ডেটাম হেড, যেটা এখান থেকে এই পুরো মানটা কত 5, সো বি এর মান হবে 5, ডেটাম হেড 5 প্লাস বি স্কয়ার বাই 2জি। বি স্কয়ার বাই 2জি মানে কি ভেলোসিটি হেড। সো বি এর ভেলোসিটি হেড তো আমরা অলরেডি ভেলোসিটির মান বের করছি। বি এর মান এখানে বসাই দিলে 2জি দিয়ে ভাগ দিলে এই মানটা এসে যায়। তাহলে এখানে আননোন থাকে আর পি বাই গামা। সো পি বাই গামার মান এসে গেছে কত মাইনাস এত মিটার। তাহলে আপনার প্রেসার হেড এখানে কত আসছে বি এ মাইনাস 5 পয়েন্ট এত। শেষ, আমাদের দ্বিতীয় ম্যাথ শেষ। এখানে আরেকটা ম্যাথ আছে, খুব সুন্দর ম্যাথ। আমাকে কোশ্চেনটা পড়তে হবে প্রথমে, পড়তে তার বুঝতে হবে। A vertical pipe of 1.5 meter diameter and 20 meter long has a pressure head at the upper end of 6.3 meter of water. When the flow of water through it is such that the mean velocity is এত। আচ্ছা, একটা পাইপ আছে ভার্টিক্যালি, শুনেন ভার্টিক্যালি, এটা কিন্তু হরিজন্টালি নাই। পাইপটা হচ্ছে ভার্টিক্যালি, পাইপের ডায়ামিটার হচ্ছে 1.5 মিটার এবং পাইপটা টোটাল লেন্থ কত, টোটাল হাইট হচ্ছে 20 মিটার। তাহলে এটার পাইপের প্রেসার হেড আছে আপার এন্ডে কত 6.3। তাহলে পাইপের যে উপরের এন্ড এটাতে প্রেসার হেড কত 6.3। when the flow of water through it is such that the mean velocity is এত, তাহলে পাইপের ভেলোসিটি কত মানে ফ্লো এর 5.6। the pipe friction head loss is hf। তাহলে পাইপের ফ্রিকশন লস কত হইতেছে আপনার hf। এখানে কিন্তু এটা এনার্জি ইকুয়েশন দিয়ে করতে হবে, যেহেতু হেড লস এর কথা বলা হয়েছে, হেড লস এর মান দেওয়া হয়েছে। ফাইন্ড দ্য প্রেসার হেড এট দ্য লোয়ার এন্ড, আমার মানে পানির নিচে, পাইপের নিচে প্রেসার হেডটা কত সেটা বের করতে হবে। when the flow is downward and upward, একবার বলতেছে ফ্লোটা এখান মানে নিচ থেকে উপরে যাবে, একবার বলতেছে ফ্লোটা উপর থেকে নিচে যাবে। তো আমাকে এই দুইটার জন্য ম্যাথ আলাদা আলাদা করে করতে হবে। সো আসি কিভাবে করি। দেখেন, আপনাদের একটু মনে রাখতে হবে, যেখানে পাইপটা উঁচু, পাইপটা যে জায়গায় উঁচু হয় সেই জায়গায় আপনার হেড লসটা কাউন্ট করতে হবে। তো পাইপের উপরের প্রান্তে হচ্ছে হেড লসটা আমি মাইনাস করব। তাহলে আসি উপরের প্রান্তের জন্য আপনার প্রেসার হেড কত 6.3, উপরের প্রান্তের জন্য আপনার ডেটাম কত হবে, এখান থেকে যেহেতু পুরো 20 মিটার, সো ডেটাম হবে 20 আর ভেলোসিটি হবে 5.6 স্কয়ার ডিভাইড বাই 2জি। কেন, কারণ ভেলোসিটির মানও দেওয়া আছে, রাইট? এই যে, তো এটা হচ্ছে উপরের প্রান্তে। আর আমি বলছি যে উপরের প্রান্তে সবসময় পাইপটা যেদিকে উঁচু হয় ওইদিকে হেড লস কাম করবো, মাইনাস হেড লস দিব। ঠিক আছে, মাইনাস উপরের প্রান্তে হেড লস দিলাম ইকুয়াল টু নিচের প্রান্তে কি করব, নিচের প্রান্তে কোনো ডেটাম নাই কারণ প্রান্তটা একদম নিচে এসে গেছে, সো ডেটাম 0। আর প্রেসার হেড থাকবে P2 বাই গামা প্লাস ভেলোসিটি হেডটাই সেম। এই দুই জায়গায় কি হবে ভেলোসিটি সেম, কারণ আমাকে বলা হয়েছে মিন ভেলোসিটি, সব পাইপের সব জায়গায় ভেলোসিটি মিন, অর্থাৎ ভেলোসিটি সেম হয়ে যাবে। সো এই দুইটা কি হবে কাটাকাটি হয়ে যাবে। এখানে তাহলে P2 বাই গামার মান আসে কত এত মিটার অফ ডাউন ফ্লো। তাহলে যখন পানিটা কি হবে, এই পানিটা যখন ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে, পানিটা যখন কি হবে প্লাস আসা মানে কি পানিটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কখন করলাম, তাহলে পাইপটা যখন উপরের দিকে যাচ্ছে মানে পাইপের মাথা যখন উপরে আর পাইপের পানিটা যখন কি ডাউনওয়ার্ড, তখন হচ্ছে আপনার প্রেসার হেড আসে এত। এখন আসি পাইপের পানিটা যখন আপওয়ার্ড, পাইপের পানিটা যখন কি হবে আপওয়ার্ড হবে, তখন কি হবে, তখন খেয়াল করেন আপনার আগে ছিল পানি কি, পানি উপর থেকে নিচে যাচ্ছিল, এখন হচ্ছে পানি নিচ থেকে উপরে আপওয়ার্ড ভাবে যাচ্ছে। find the pressure head at the lower end of the pipe, find the pressure head at the lower end of the pipe when the flow is downward and upward। আচ্ছা, তাহলে প্রেসার হেড বের করতেছি আমি লোয়ার এন্ডে। ঠিক আছে, প্রেসার হেড বের করতেছি আমি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডে প্রেসার বের করার সময় পানিটা কি হয়েছে যখন ডাউনওয়ার্ড হয়েছে, হ্যাঁ উপর থেকে নিচে নামতেছিল, তখন আমি কি করলাম উপরের যে পিয়া ছিল ওটা থেকে কি করলাম, উপরের যে টোটাল হেড মানে উপরের হেডটা থেকে উপরের ক্রস সেকশন থেকে আমি হেড লস বিয়োগ করছি। এখন আমি বিয়োগ করব হেড লসটা কার থেকে, নিচের থেকে, কারণ পানিটা এখন আপওয়ার্ড, পানির মুখটা এখন কি পানির নিচ থেকে এখন উপরে যাচ্ছে, কিন্তু আমি হেড লস বের করতেছি কোথায় নিচেই। তো আমি এই হেড লসটা কার থেকে বিয়োগ করব, সেম অঙ্ক দেখেন এই -1.09টা আমি কোথায় এই পাশে দিয়ে দিব। সেকেন্ড ম্যাথে কি করব, √2 বাই এই যে পুরো লাইনটা লিখে এই জিনিসটাকে কি মাইনাস করব এই জায়গায়। তো দেখেন এই যে এটা আর এটা পুরাটা সেম জিনিস, মাইনাস এত আর এটা পুরাটা এখানে লিখে দিলাম। এইভাবেই করে আমি কি পেলাম
মানে পানিতে যখন আপওয়ার্ড হবে তখন লোয়ার এন্ডে প্রেসার হেড কত সেটা বের করে ফেললাম। তো আপনাকে এভাবে ভাগ ভাগ করে কি করতে হবে, পানিটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে সেই হিসেবে করে আপনার হেড লসটা কোন প্রান্তে মাইনাস করবেন, তো এভাবে করে প্রেসার হেড বের করে ফেলতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনারা বুঝে কি করতে হবে, আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। এখানে দেখেন পাইপটা বি আর এ, পাইপটা হচ্ছে এর দিকে উপরে, তো আপনাকে হেড লসটা এর দিকে মাইনাস করতে হবে। হ্যাঁ, এই যে এ প্রান্তে যে হেডটা আছে সেটা থেকে কি করছেন আপনি, হেড লসটা মাইনাস করছেন, এটা সবসময় মাথায় রাখতে হবে। এ প্রান্তে যে হেড লসটা আছে সেটা কি, যে টোটাল হেড সেখান থেকে হেড লসটা মাইনাস করছেন, আর বি প্রান্তে যা আছে তাই এভাবে করে লিখে দিতে হবে, রাইট? হ্যাঁ, বসাইয়া আপনাকে এখানে দুইটা জিনিসের মান আলাদা আলাদা করে দিছে, বলা হয়েছে যে এখানে দুইটা লিকুইড যাচ্ছে, একটা দুইটার স্পেসিফিক আলাদা আলাদা, একবার 35 এর জন্য হেড লস কত বের করতে হবে, আর একবার 92 এর জন্য আপনার হেড লসটা বের করতে হবে। এখানে ক্যালকুলেশন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার 35টা কিসে দিয়ে আছে, এলবি ফিট কিউতে, কিন্তু আপনার 30 যে প্রেসার অর্থাৎ যে চাপটা দেওয়া আছে সেটা পিএসআই তে দেওয়া আছে, অর্থাৎ এলবি পার ইঞ্চি স্কয়ার। আপনাকে 30 পিএসআই টাকে এলবি পার ইঞ্চি স্কয়ারটাকে ফিট স্কয়ারে নিয়ে যেতে হবে, এই জন্য 30 এর সাথে 144 গুণ দিছে। এই জায়গায় ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে, রাইট? তো 35 যেভাবে আছে ওইভাবেই 30টাকে কি করলাম, ফিট স্কয়ারে নিয়ে গেলাম, এলবি পার ফিট স্কয়ারে নিয়ে গেলাম। এখানে সেম 40টাকে এলবি পার ফিট স্কয়ারে নিয়ে গেলাম। তো ক্যালকুলেশনটা সব সেম। আপনাকে হেড লস বের করতে হবে কোথায়, হেড লস বের করতে হবে আপনাকে, বলা হয়েছে যখন পানি এ থেকে বি তে যাচ্ছে, ফ্লো যখন এ থেকে বি তে যাচ্ছে তখন আপনার হেড লস আসছে মাইনাস, তাহলে আমাকে ধরে নিতে হবে মাইনাস যেহেতু আসছে তাহলে পানি বি থেকে এর দিকে যাচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে। এরপরও আপনি সেম এ থেকে বি এর জন্য পানি কি হেড লসটা বের করছেন 12 এত। হ্যাঁ, এখানে আপনার শুধু কি চেঞ্জ হয়েছে, এই স্পেসিফিক ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, এখানে 92 এখানে 35, বাকি সব সেম। তো এইভাবেই এখানে 92 এখানে 35, এখানে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ করে দিয়ে দেখলেন পানির ফ্লোটা কি হেড লস আসছে প্লাস, অর্থাৎ এখন ফ্লো এ থেকে বি এর দিকে আছে, এই যে এই জিনিসটা লিখে দিয়েছেন। এটা সুন্দর করে অ্যাসাইনমেন্ট আকারে করবেন, প্রত্যেকটা ম্যাথ অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে এবং সুন্দর করে বুঝে বুঝে মান চেঞ্জ করে করতে হবে যেন কোনো সমস্যা না হয়। আর এখানেও সেম আরেকটা ম্যাথ আছে, এখানে 5 এর ক্রস সেকশন দিয়ে আছে, দুইটা জায়গায় ডায়ামিটার ভিন্ন, দুইটা জায়গায় প্রেসার ভিন্ন, প্রত্যেকটা জায়গায় ইউনিফর্মলি এত সিএফএস ভেলোসিটি যাচ্ছে। এখানে আপনার হেড লস কত, এই প্রান্তে আমি এখানে টোটাল হেড বসাবো, সেই প্রান্তে কি করতে হবে আপনার এই এইচএফ টা মাইনাস করতে হবে এই প্রান্তের জন্য, ঠিক আছে? তাহলে এইচএফ টা এই প্রান্তের জন্য মাইনাস করলাম, আর এই প্রান্তের জন্য মান বসাই দিয়ে আমি টোটাল হেড লসটা বের করে ফেললাম, ঠিক আছে? বাকি সব মান এখানে দেওয়া আছে। এখানে আপনার প্রথমে V1 বের করতে হবে, V1 মানে কি, এই জায়গায় V1 এর মান দেওয়া নেই, এই জায়গায় V1 এর V2 এর মান দেওয়া নেই। তো V1 এর মান কিভাবে বের করবেন, আমরা জানি V1 ইকুয়াল টু A বাই V, সরি V1 ইকুয়াল টু আরেকটা সূত্র জানি না, Q ইকুয়াল টু AB, তাহলে V1 ইকুয়াল টু Q ডিভাইড বাই A, আর A মানে কি 5d স্কয়ার বাই 4, এই জন্য 4টা উপরে উঠে গেছে, এবার এটা দিকে কনফিউশন হবেন না, এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে V ইকুয়াল টু Q বাই A, ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। A মানে কি 5d স্কয়ার বাই 4 অথবা pi r স্কয়ার, যে কোনো একটা লিখলে V1 বের হবে, এরপর V2 বের হবে। এখানে V1 এবং V2 এর মান বসিয়ে দিয়ে কি করতে হবে, হেড লসের মানটা বের করে ফেলতে হবে, রাইট? সো এখানে পাওয়ারের অঙ্কটা করা আছে, এতক্ষণ যা করছি সব হেড লসের অঙ্ক করছি, এখন আপনাকে বের করতে হবে যে পাওয়ার কত। তো পাওয়ার কিভাবে বের করব, পাওয়ার এখানে আমরা কিলোওয়াটে বের করছে। তো পাওয়ারের সূত্রটা কি ছিল আপনার, গামা, গামার মান বসাইছে, এইচ এর মান বসাইছে, এইচ মানে কি যে টোটাল হেডটা পাইলাম, এইচ এর মান, গামা এইচ এর মান, তারপর হচ্ছে কত, আরেকটা হচ্ছে কিউ, কিউ এর মান যত পাইছি এটা বসাইছি, গামার মান বসাইছি 9.81, তারপর হচ্ছে আপনার টোটাল এইচ এর মান, হ্যাঁ এই যে এইচটা বের হয়েছে টোটাল, এই এইচ এর মানটা বসাবো, এই তিনটা মান একসাথে বসালে আপনার কিসে চলে আসে, কিলোওয়াটে আপনাকে পাওয়ারটা বের করে দেখাতে হবে। আর কি পরিমাণ পাওয়ার লস হয়েছে সেটা কিভাবে বের করব, আপনার যে হেড লসটা বেড়েছে, হেড লসের মান 38.3, এই 38.3 হেড লসটা বসাবো, আপনার কিউ এর মান বসাবো, আর হচ্ছে গামার মান বসাবো, এই তিনটা গুণ করলে আপনার পাওয়ার লস বের হয়ে যাবে। তো এইভাবে করে কি করতে হবে, এই ম্যাথটা ফিল আপ করতে হবে। আর এখানে লাস্ট একটা যে সূত্রটা আছে সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কি, মোমেন্টাম হচ্ছে আমার যে ভর ব্যাগগুলো আছে ওই ভর ব্যাগগুলোর হার মিলে,
ভরবেগগুলার হার বলতে একক সময়ে যে পরিমাণ ভরবেগ চেঞ্জ হইতেছে সেটাই হইতেছে টোটাল যে ফোর্স গুলো নিব সবগুলো সামেশনের সমান। ঠিক আছে, এখান থেকে এই মোমেন্টাম অর্থাৎ ইম্পালস মোমেন্টাম প্রিন্সিপালটা আমরা পেয়ে যাই। The rate of change of momentum of a body, the rate of change of momentum of a body is equal to the resultant force, is equal to the resultant force acting on the body. ওই বডিতে অ্যাক্টিং ফোর্স গুলো কাজ করতেছে এগুলো সবগুলো ফোর্স সামেশন করলে যে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে সেটার সবগুলোর সমান। হ্যাঁ, এবং এগুলা এক ডাইরেকশনে কাজ করবে, সবগুলো একই ডাইরেকশনে কাজ করবে, এটাকে বলা হচ্ছে মোমেন্টাম প্রিন্সিপাল, ইম্পালস মোমেন্টাম প্রিন্সিপাল। ঠিক আছে, জাস্ট জিটিটা ইকোনা গুণ করে দিব, বাস ইম্পালস মোমেন্টাম প্রিন্সিপালটা পেয়ে যাবে, শেষ। তাহলে অ্যাসাইনমেন্ট আকারে আপনাদেরকে কি করতে হবে, কোরিলেশন ফ্যাক্টরটা কি বুঝাতে হবে, বার্নৌলি ইকুয়েশনের লিমিটেশন কি বুঝাতে হবে, মানে কোথায় কোথায় আমি ইউজ করতে পারবো না, হাইড্রোলিক গ্রেড লাইন এবং এনার্জি গ্রেড লাইনের অ্যাপ্লিকেশন কোন জায়গায় অ্যাপ্লাই করবো এটা বের করে লিখতে হবে। আর যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের ডাটা চেঞ্জ করে বুঝে বুঝে কি করতে হবে অঙ্কগুলো করতে হবে। তো আপনাদের হাই ফ্লুইডের হাইড্রোলিক সেকশনের এইগুলো হইতেছে আপনাদের লেকচার, টোটাল লেকচার আর কি। প্রত্যেকটা ম্যাথ বুঝে 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 সুন্দর করে করে ভিডিওগুলো পজ করে করে করতে হবে আর কি। ঠিক আছে, তো আমাদের আজকে টপিক একটুকুই থাকুক, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশগুলো নিয়ে কি করবো আলোচনা করবো।